তটিনীর আঘাতের কথা জানতে পারল পরশুরাম। অন্যদিকে এই স্পেশাল ব্রাঞ্চ আর তটিনীর টিম, দুই টিম বিজিত লাহিড়ীকে ঘিরে ধরেছে। দুই টিমেরই উদ্দেশ্য বিজিত লাহিড়ীকে গ্রেফতার করা, যদিও এই স্পেশাল ব্রাঞ্চের হাতে এখনও ওয়ারেন্ট পেপার এসে পৌঁছায়নি। অন্যদিকে তটিনীর টিম গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির। শুভদৃষ্টির আগেই বরকনে যখন মণ্ডপে উপস্থিত, আয়েশি যখন পান পাতা সরাবে তার আগেই তটিনীর টিম বিজিত লাহিড়ীকে জানিয়ে দেয় তারা তাকে গ্রেফতার করতে এসেছে। যেটা শুনে বিজিত লাহিড়ী বিয়ের মণ্ডপ ছেড়ে পালাতে চায়। বিজিত লাহিড়ী পালাতে চাইলেও একদিকে যেমন এই স্পেশাল ব্রাঞ্চ ধরে, আরেকদিকে তেমন তটিনীর টিম। এরই মাঝে আয়েশির বাবা জিৎ মুখার্জি আর বাবিলও তারাও বিজিত লাহিড়ীকে জাপটে ধরে। কেউই বরকে মণ্ডপ ছেড়ে যেতে দেবে না। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম তটিনীকে বলে, কি ব্যাপার তটিনী, তুমি এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? তুমি কি কোথাও আঘাত পেয়েছ? তখনই তটিনী বলে, না মানে চৌকাঠে হোঁচট খেয়ে আঙ্গুলে আঘাত পেয়েছি, সেজন্যই আঙ্গুলটা ব্যথা করছে। পরশুরাম তখন তটিনীকে বলে, তোমাকে দেখে এইটা মনে হচ্ছে না তুমি আঙ্গুলে আঘাত পেয়েছ, আমার তো মনে হচ্ছে তুমি কোমরের কোথাও আঘাত পেয়েছ। তটিনী পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে, তুমি কি ডক্টর নাকি? কি করে সঠিক জায়গা চিহ্নিত করলে? কি করে বুঝলে কোমরের ব্যথা বলেই আমি এভাবে হাঁটছি? আমার বর তো বিমা কোম্পানির কমিশন এজেন্ট, সে কি করে জানলো কোথায় ব্যথা লাগলে কেউ কি করে হাঁটে? তখনই শিবপ্রসাদ বলে, না মানে ওই তো, আমি তো বিমা কোম্পানির কমিশন এজেন্ট, সবাই তো আমার কাছে আসে পলিসি করাতে, আর পলিসি করানোর আগে মেডিকেল টেস্ট করাতে হয় না, সেজন্যই জানি আমি। তটিনী বলে, হ্যাঁ আমি কোমরেই আঘাত পেয়েছি, আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম, তখনই কোমরে আঘাত লেগেছে। লাট্টু বেগম ছুটে এসে বলে, মাম্মি মাম্মি তুমি পড়ে গিয়েছিলে, তোমার কি খুব আঘাত লেগেছে? তটিনী বলে, না বাবা আমি ঠিক আছি। এই বলে তটিনী শিবপ্রসাদকে বলে, তুমি তবে এখানে থাকো, আমি যাই চেঞ্জ করে আসি, বর আসার সময় হলো। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে, তটিনী তুমি ভীষণই রহস্যময়ী, ভীষণ রহস্যময়ী তুমি। আমার কাছ থেকে আসল সত্যি গোপন করছো। কে তুমি তটিনী? কি তোমার পরিচয়? তুমি ওখানে কেন গিয়েছিলে? তুমি কি বিজিত লাহিড়ীর হয়ে কাজ করছো নাকি অন্য কোনো টিমের সাথে জড়িয়ে আছো? তুমি কে তটিনী, তুমি কে? শিবপ্রসাদ ওরফে পরশুরাম যখন কথাগুলো ভাবছিল তখনই সেখানে আসে প্রাচী। প্রাচী এসে বলে, জামাইবাবু তুমি এখানে? ওদিকে তো বর চলে এসেছে, আর ছোটদি কোথায়? তখনই শিবপ্রসাদ বলে, ও তো রেডি হতে গেল, শাড়ি চেঞ্জ করতে গেল। প্রাচী বলে, ছোটদি ভাই এখন চেঞ্জ করতে গেল? ও কি করে বরকে বরণ করবে বলো তো? শিবপ্রসাদ বলে, তুমি একদম ভেবো না, তোমার দিদি সঠিক সময়ে ঠিক পৌঁছে যাবে। প্রাচী বলে, তা যা বলেছ জিজু, আমি আসছি, দেখি ওই দিকটায় কী হচ্ছে। এই বলে প্রাচী বরের গেটের কাছে চলে যায়। অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি বেশ চালাকের দৃষ্টিতে তাকায়। লাট্টু এসে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামকে বলে, জানো তো পা, সকালেও মাম্মি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তবে হ্যাঁ, মাম্মি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল বটে, তবে সবার সামনে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করছিল, আবার বারবার হাঁপিয়ে দাঁড়িয়েও যাচ্ছিল। পরশুরাম তখন বেশ অন্যরকমভাবে তাকায়। এদিকে দেখানো হয় বিজিত লাহিড়ী বরের বেশে মুখার্জি বাড়ির দরজার সামনে উপস্থিত। মুখার্জি পরিবারের সবাই তো ভীষণ খুশি, সবাই বরকে বরণ করতে সদর দরজায় দাঁড়িয়েছে। তবে বিজিত লাহিড়ী একলা আসেনি, সে সাথে তার টিমকে নিয়ে এসেছে। কারণ বিজিত লাহিড়ী ভালো করেই জানে তটিনী গাঙ্গুলি এত সহজে বিয়ের মণ্ডপ অবধি তাকে পৌঁছাতে দেবে না, আর সেই জন্যই বিজিত লাহিড়ী একেবারে প্রস্তুত হয়ে এসেছে। অন্যদিকে বিজিত লাহিড়ীর সব ইনফরমেশন আছে পরশুরামের কাছে। পরশুরাম তার বসকে কল করে জানিয়ে দেয়, আপনি যত দ্রুত সম্ভব গ্রেফতারি পরোয়ানার নোটিশটা আমার ফোনে পাঠিয়ে দিন, আর তারপরে দেখুন আমি বিজিত লাহিড়ীকে বিয়ের মণ্ডপ অবধি যেতে দেব না। বস বলে, ঠিক আছে। এরই মাঝে দেখা যায় বলরাম বিজিত লাহিড়ীর সাথে আসা কয়েকজন লোককে বলে, আপনাদের জন্য আলাদা আয়োজনের ব্যবস্থা আছে, আপনারা আসুন, এদিকে আসুন, আপনাদের আপ্যায়ন করা হবে। বিজিত লাহিড়ীর একজন লোক, যে কিনা বিজিত লাহিড়ীর ম্যানেজার, সে সেখানে থেকে যায়। বাকি সবাই চলে যায় বলরামের সাথে। ছদ্মবেশী চাদর মুড়ি দেওয়া বলরামকে কেউই তারা চিনতে পারে না। এরপরেই একটি অন্ধকার শুনশান জায়গায় এলে লোকগুলো বলরামের কাছে জানতে চায়, এ কি, এটা তো অন্ধকার জায়গা, আপনি আমাদের কোথায় নিয়ে এলেন? তখনই সেখানে এসে দাঁড়ায় পরশুরাম।
পরশুরামকে দেখে বিজিত লাহিড়ীর লোক বলে, এই তুই কে রে, একেবারে মুখের সামনে এসে দাঁড়ালি? পরশুরাম বলে, আমি তোদের বাপ। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার চেম্বার আর প্রহার। এই বলে পরশুরাম বিজিত লাহিড়ীর লোকদের সাথে অ্যাকশন শুরু করে। একে একে সব কয়টাকে শুইয়ে দেয়, একজনের পায়ে তো চেম্বারও চালিয়ে দেয়। এরপরেই সবাই যখন কাহিল হয়ে সেখানেই মাটিতে শুয়ে আছে, তখনই উপস্থিত হয় সৌরভ আর মায়া। পরশুরাম সৌরভ মায়াকে বলে, জায়গাটা যত দ্রুত সম্ভব ক্লিয়ার করো। সৌরভ মায়া লোকগুলোকে গাড়িতে তোলে আর ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় বলরাম সৌরভ আবারও বিয়ের মণ্ডপের কাছে চলে আসে। বিজিত লাহিড়ীকে বরণ করা হচ্ছে, তটিনীর পরিবারের সবাই, তটিনীর মা, আয়ুষীর মা, এমনকি তটিনীও বিজিত লাহিড়ীকে বরণ করে। তটিনী যখন বিজিত লাহিড়ীকে বরণ করছিল, তখনই বিজিত লাহিড়ী মনে মনে বলে, আমি জানি তটিনী গাঙ্গুলি, তুমি কি পরিকল্পনা করেছ, তবে তুমি জানো না আমি তৈরি হয়ে এসেছি। একটু 19-20 করলেই এখানে চেম্বারের বৃষ্টি ঝরবে, আর তারপরেই তুমি দেখবে কত ধানে কত চাল। অন্যদিকে তটিনীও বিজিতের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তুমি কি ভাবছো সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি তোমার অপারেশনে সাকসেসফুল হতে পারবে না, কখনো না। আমি তোমাকে সফল হতে দেব না। এই বলে তটিনী বিজিতের বরণ শেষ করে। তটিনী বিজিতকে বলেই, এসো। বিজিতকে বিয়ের মণ্ডপের একটুখানি দূরে চেয়ারে বরের আসনে বসিয়ে রাখা হয়। তখনই সেখানে সে আয়ুষীর বাবা, অর্থাৎ জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি এসে বিজিত লাহিড়ীকে বলে, বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি, আমার মেয়েটাকে তুমি যত্নে রেখো। বিজিত লাহিড়ী মনে মনে ভাবে, আপনার মেয়ে একবার এই বাড়ি থেকে বেরোলে আর কখনো ফিরবে না, আর এটাই হবে তটিনী গাঙ্গুলির চালের পাল্টা চাল। এই বলে বিজিত লাহিড়ী চোখের ইশারায় জিৎ মুখার্জিকে আশ্বস্ত করে। জিৎ মুখার্জি বিজিতকে ওখানে বসিয়ে বাবিন, কবির সবাইকে দায়িত্ব দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে বিজিত লাহিড়ী ফোনে কল আসে, আর যেই কল পেয়ে বিজিত লাহিড়ী একেবারে অবাক হয়ে যায়। তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তটিনী, পরশুরাম সব কিছুই নোটিস করছে। তখনই বিজিত লাহিড়ী বাবিনদের বলে, আমার সিঙ্গাপুর থেকে কল এসেছে, কাজের ব্যাপারে, অফিসের ব্যাপারে, প্লিজ আমাকে একটু স্পেস দাও। এরপরেই বাবিনেরা সবাই জায়গাটা ফাঁকা করে ওখান থেকে চলে যায়। বিজিত লাহিড়ী তার লোকের থেকে জানতে পারে যে এই স্পেশাল ব্রাঞ্চ তাকে ঘিরে ধরেছে, এই বিয়ের মণ্ডপ অবধি তাকে পৌঁছাতে দেবে না। বিজিত লাহিড়ী তখন তার লোককে ইশারায় ডাকে। বিজিত লাহিড়ী তার লোককে বলে, এখান থেকে পালাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে। লোকটি তখন বিজিত লাহিড়ীকে জানায়, কিন্তু স্যার, সেটা কী করে যাবেন? আপনি তো বরের পোশাকে আছেন, বরের পোশাকে এখান থেকে পালানো অসম্ভব। বিজিত লাহিড়ী বলে, অত কিছু জানতে চাই না, এতটুকু বুঝতে পারছি আমাকে ঘিরে ধরা হয়েছে, এই স্পেশাল ব্রাঞ্চ আমাকে ঘিরে ধরেছে, এখান থেকে পালাতেই হবে। বিজিত লাহিড়ী ওখান থেকে পালাতে চাইলেই তখনই সেখানে আসে জিৎ মুখার্জি, কবির চ্যাটার্জি, সেই সাথে বাবিন মুখার্জি। সবাই এসে বিজিতকে বলে, এ কি, তুমি কোথায় যাচ্ছ? প্রার্থনা তখন মজা করে বিজিত লাহিড়ীকে বলে, তুমি কি পালিয়ে যাচ্ছিলে নাকি? সেটা একদমই হবে না। এই বলে সবাই মিলে বিজিতকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে শুভদৃষ্টির আগেই তটিনীর টিম সেখানে উপস্থিত হয়। নিশা, মায়া, প্রকাশ, তারা তাদের টিম নিয়ে বিজিত লাহিড়ীকে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যেই কথাটা শোনার পরে বিজিত লাহিড়ী একচোটে ওখান থেকে পালাতে চায়। তখনই বিজিত লাহিড়ীকে ঘিরে ধরে তটিনীর টিম, সেই সাথে আয়ুষীর পরিবার, বাবিন, ভানু, তারাও বিজিতকে ধরে রেখেছে। কারণ বর যদি বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়, তবে তো তাদের বাড়ির মেয়ে লগ্নভ্রষ্ট হবে, যেটা তারা কোনোদিনই হতে দেবে না। তো বন্ধুরা, খেলা বেশ জমে উঠেছে। একদিকে তটিনীর টিম, অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চ। আর এই দুই দলের যে প্রধান মুখ তটিনী গাঙ্গুলি আর পরশুরাম, তারা আড়ালে দাঁড়িয়ে সাধারণ মানুষ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। আর তাদের টিম বিজিত লাহিড়ীকে নিয়ে টানাটানি করছে। শেষ অবধি বিজিত লাহিড়ীকে তুলে নেবে কে, পরশুরাম নাকি তটিনী? জানতে হলে দেখতে থাকুন পরশুরাম ধারাবাহিক। আর পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।